This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। এপার গঙ্গা ওপার গঙ্গা মধ্যেখানে চর, তারই মাঝে বসে আছেন চাঁদ সওদাগর। দেখুন, এটা অনেক পুরনো ছড়া আর কি, কিন্তু আমাদের ভূগোলে যদি ফেলেন তাহলে ছড়াটা একটু বদলে যাবে। এরকম হতে পারে, এপার বাংলা ওপার বাংলা মধ্যিখানে পদ্মা। এভাবেই ব্যাপারটা দেখতে হবে, জানেন তো। পদ্মার ওপারটা শত চেষ্টাতেও তো আর অগ্রাহ্য করতে পারছি না। বাংলাদেশে যেভাবে ধারাবাহিকভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের খবরগুলো আসছিল, তার রেস যাতে আমাদের রাজ্যের শান্তিভঙ্গ না করে তার জন্য এতদিন সেগুলোকে অগ্রাহ্যই করেছি। কিন্তু বিশ্বাস করুন, সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছুই তো আর চেপে রাখা যায় না। আর তারপর আমাদের বিশেষ দিনগুলোতেই এই বাংলাদেশে দেখবেন কিছু না কিছু ঠিক ঘটে যায়। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, সেদিন ধানমন্ডির বাড়িতে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। 5ই আগস্ট অনুচ্ছেদ 370 বিলোপ করেছিল ভারত, মনে আছে? এই 5ই আগস্ট রাম মন্দিরের ভূমি পুজোও হয়েছিল। আর এই 5ই আগস্টেই শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। আর আজ ভারতের সংবিধান দিবস। আর বাংলাদেশ, সেখানে সংবিধানের মোটামুটি 12টা বাজানোর যাবতীয় চেষ্টা চরিত্র চলছে। শোনা যাচ্ছে তাদের সংবিধান থেকে ওই ধর্মনিরপেক্ষ শব্দটা বাদ দিতে উঠে পড়ে লেগেছে সেখানকার সরকার। এবং তার থেকেও বড় কথা, বাংলাদেশে পুলিশ হেফাজতে চলে গেছেন পুণ্ডরিক মঠের ইস্কন সন্ন্যাসী এবং সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাস। আজকে এবার রাষ্ট্রদ্রোহের মামলায় এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযোগ করা হয়েছে তিনি নাকি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিলেন। এমন গুরুতর অপরাধ যে চট্টগ্রাম আদালতের ম্যাজিস্ট্রেট জামিন পর্যন্ত মঞ্জুর করেননি। তার জন্য 51 জন, একজন দুজন না, 51 জন আইনজীবী সওয়াল করেছিলেন, তারপরেও জামিন পাননি। এবার জামিন খারিজের পর আদালত চত্বরে গোলমাল হয় আর তাতে পুলিশ লাঠি চালায় বেধড়ক। তাতে একজন আইনজীবী মারা গেছেন। বুঝতে পারছেন কি চলছে দেশটাতে? পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশ পুলিশ চিন্ময় দাসের বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে সেগুলো আদৌ পোক্ত নয়। তাকে এই যাবতীয় মানে যে কোনো জিনিসগুলো করে ওই রাস্তা থেকে তোলাটাই ছিল মূল উদ্দেশ্য। কারণ সেটা অনেক বড় কারণ, তাদের জন্য অনেক বড় অস্বস্তির কারণ। কারণ তার আহ্বানে বাংলাদেশের 1,31,00,000 হিন্দু একজোট হচ্ছিলেন এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে হিন্দুদের ওই নিরস্ত্র শান্তিপূর্ণ জমায়েতগুলো সারা বিশ্বের নজর কাড়ছিল। এবং এখানেও সংবিধান, ওই বললাম কেন এই বিষয়টা লোকের নজর কাড়ছে, তার কারণ তো ওই ধর্মনিরপেক্ষ শব্দটা বাদ দেওয়ার চেষ্টাটা। এরই তো প্রতিবাদ করেছেন ওই সংখ্যালঘু হিন্দুরা। তারা কি বলেছেন? বলছে হিন্দু পরিবার আইনকে অক্ষুণ্ণ না রাখলে সংবিধানের কোনো পরিবর্তন মেনে নেওয়া হবে না। কারণ হিন্দুদের আশঙ্কা ভবিষ্যতে নানান অজুহাতে তাদের সম্পত্তি দখল করে তাড়িয়ে দেওয়ার একটা সংগঠিত চেষ্টা করা হতে পারে। তাদের অতীত এবং সাম্প্রতিক অতীতের এই যাবতীয় অভিজ্ঞতাগুলো সেদিকেই তো আঙুল তুলছে। এটা তো তাদের ভাবতে বাধ্য করা হয়েছে। এটা কিন্তু একটা বক্ষম দাবি এবং এই বক্ষম দাবিটা তোলার পরেই হঠাৎ করে দেখলাম এই সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় দাসের বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহের মামলাটা রুজু হলো। খেয়াল করে দেখুন, ভারতে ধারাবাহিকভাবে বিরোধীরা দাবি করে চলেছেন যে মোদী সরকার নাকি সংবিধানে পরিবর্তন করে দেবে। টানা করছেন এই প্রচার, এটা তাদের এজেন্ডার মধ্যে পড়ে গেছে নির্বাচনী। কিন্তু এত প্রচারের পরেও বিরোধীদের গায়ে একটা আঁচড় পর্যন্ত পড়েনি। আর অন্যদিকে বাংলাদেশে সেখানে সংবিধান পরিবর্তনের বিরোধিতা করে গ্রেফতার হলেন এক আন্দোলনকারী। তার হয়ে বিক্ষোভ দেখাতে এসে
লাঠির ঘায়ে মারা গেলেন এক আইনজীবী। তাহলে বুঝতে পারছেন আসল গণতন্ত্র কোথায়, আর আসল স্পিরিটটা কোথায় মেনে চলা হয় গণতন্ত্রের। বাকি জায়গায় সেখানে তো মনে হচ্ছে ওই স্পিরিটের মতোই উবে গেছে। দেখুন, বাংলাদেশে শান্তিপূর্ণ প্রতিবাদী গ্রেফতার হলেন, সেটাও আবার ভারতের সংবিধান দিবসের দিন। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার হয়ে দাঁড়ালো, তাই না? ওই পর যে লিস্টগুলো দেখছিলাম, তাই তো এটাই দাঁড়ায় যে দিল্লির ক্যালেন্ডারের পাতা মিলিয়ে ঢাকায় নানান ঘটনা ঘটে। কি অদ্ভুত না ব্যাপারটা, নাকি পুরোটাই কাকতালীয়? এখন যারা ফেস হয়ে গেছে, যে প্রোটেস্টের ফেস হয়ে গেছে, ওদের পেছনে নানা ভাব থেকে ওরা কেস ফাইল করছে। এখন পর্যন্ত আমরা জানি না কি কেসের জন্য অ্যারেস্ট করা হয়েছে। পুরো ওয়ার্ল্ডে প্রোটেস্ট হচ্ছে। বাংলাদেশে দেখলাম কি রাস্তায় যারা মাইনরিটিস ওরা নেমে রাত্রি বেলা ওরা মিছিল করেছে, শান্তিপূর্ণ মিছিল করেছে। আমরা এটা ডিসাইড করবো অফকোর্স, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ব্যস্ত আছি এটা ওনার কি, কেন কি ওনার সেফটি এখন অনেক ইম্পর্টেন্ট। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। পুণ্ডরিক মঠের এই চিন্ময় দাস, তিনি কিন্তু বহিরাগত নন, বাংলাদেশেরই নাগরিক, চট্টগ্রামের ছেলে। কিন্তু তার গায়ে হাত দিয়ে মোহাম্মদ ইউনূসের সরকার কিন্তু একটা আন্তর্জাতিক বিতর্ক খাড়া করে দিচ্ছে, জানেন তো? কারণ ইসকন তো একটা আন্তর্জাতিক ধর্মীয় সংগঠন। পশ্চিমবঙ্গের মায়াপুরে তার সদর দপ্তর, কিন্তু আমেরিকার শহরগুলোতে তার প্রভাব বেশি। এই যে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট যিনি হলেন, ডোনাল্ড ট্রাম্প, তিনি তো একচেটিয়া প্রবাসী ভারতীয় ভোট পেয়ে এসছেন। আর সেই প্রবাসী ভারতীয়দের মধ্যে মানে আমেরিকান হিন্দুদের ওপর ইসকনের কিন্তু প্রবল প্রভাব রয়েছে। আর তারপর বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গেও তো আবার ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বেশ মধুর নাকি। ট্রাম্পকে হারানোর জন্যে অতীতে নাকি কোটি কোটি ডলার খরচ করেছেন ইউনূস। তিনি নাকি বিরাট বড় লোক, জানেন তো? এটা তার সম্পর্কে সবাই জানেন, লুকোচাপার কিছু নেই। এবার ট্রাম্প এখনও দায়িত্ব নেননি, তাই কি একটু তড়িঘড়ি অপরাধের একটা ধারা চাপিয়ে চিন্ময় দাসকে গ্রেফতার করে ফেলা হলো? এটা ভাবতে হচ্ছে, জানেন তো? কারণ হাসিনার দেশ ছাড়ার সময় আন্তর্জাতিক পরিস্থিতি যা ছিল, বর্তমানে তো তা নেই। আর আগস্টে আমেরিকা যা ছিল, সেটাও আর তা নয়। এবার প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের এখন যা পরিস্থিতি, আগামী দিনেও কি সেটাই থাকবে, নাকি সেটাও বদলে যাবে? এবং তার পেছনে ওই বাংলাদেশের ঘটনাগুলোর ইন্ধন কতটা থাকবে? আমাদের যাবতীয় দুশ্চিন্তার কারণ তো সেটাই। পাশাপাশি দুটো দেশ, প্রতিবেশী এবং দুই বাংলা, তারা তো একটা সময় আত্মিক যোগে যুক্ত ছিল। এবং সেইখানটাতে যদি কিছু হয়, তার প্রভাব কিভাবে এপার বাংলায় এসে পড়েছে তো আমরা বারবার দেখেছি। সে ওই রিফিউজি স্রোতই হোক বা অনুপ্রবেশের অভিযোগ, প্রত্যেকটা ক্ষেত্রেই তো কোনো না কোনোভাবে ওই দেশটা এ রাজ্যের ভবিষ্যতের সাথে জুড়ে যায়। দেখুন, ইসকনের সদর দপ্তর যে রাজ্যে, সেখানে ইসকন সন্ন্যাসী গ্রেফতারের কোনো প্রভাবই কি পড়বে না? এটা তার বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এটা নিয়ে কথা বলতে গেলে তো কয়েকটা কথা বলতেই হবে। আপনারা জানেন, এই কথাগুলো আজ না বললেই নয়। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। দেখুন, এটা কিন্তু ঘটনা যে বিভিন্ন সময়ে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু রাজনীতির লক্ষ্য হয়। সেটা আমরা আমাদের এখানেও দেখেছি। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, এই তিনটে প্রতিষ্ঠান, এরা তো তিনটেই ওই লোকসভা নির্বাচনের সময় রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল। আপনাদের মনে আছে না?
এই যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজনৈতিক প্রচার সভা থেকে এই 3টে সংগঠনের নাম করেন, নাম শুধু না, মানে বলা ভালো যে অভিযোগ করেন, এই 3টে সংগঠনের সন্ন্যাসীদের একাংশ নাকি তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক প্রচার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মুখ খুলেছিলেন। তিনি তো পাল্টা অভিযোগ তুলেছিলেন যে তৃণমূল কংগ্রেস সন্তদের অপমান করছে, এবং তারপরে আমরা ওই সাধু সন্ন্যাসীদের মিছিল পর্যন্ত দেখে ফেলেছিলাম এই রাজ্যে। এবং রাজনৈতিক কারণে, রাজনৈতিক একটা বক্তব্যের প্রতিবাদে সাধু সন্ন্যাসীদের মিছিল, সেটা তো বহু বছর পর বাংলা দেখেছিল। ফলে বিষয়টা আমাদের কাছে কিন্তু খুব একটা অচেনা বোধহয় নয়, তাই না? সব স্বজন সমান হয় না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? अब रामकृष्ण मिशन, इस्कॉन, भारत सेवाश्रम संघ, ये ऐसी महान संस्थाएं हैं, दुनिया में उनकी प्रतिष्ठा है। उनके संतों को अपमानित करना, যথার্থ গণতন্ত্রের বিউটি কি জানেন? সেখানে রাজনীতি মনের মধ্যে কিছু পুষে রাখে না। আমরা কিন্তু এটাও দেখেছি, লোকসভা ভোটের পর মুখ্যমন্ত্রী কিন্তু এগুলোর কোনো কিছু আর মনে রাখেননি। একবারও বিভিন্ন সভায় গিয়ে এই প্রসঙ্গ তোলেননি, এমনকি ইসকনের রথের রশিতে টান পর্যন্ত দিয়েছিলেন। আর এই কার্তিক মহারাজের নাম করছিলেন, সেই কার্তিক মহারাজকে তো আমরা এই হুমায়ুন কবির, তৃণমূল বিধায়ক, তার সঙ্গে একসঙ্গে বসে গল্প গুজব হাসি ঠাট্টা করতে দেখেছি। এটাই হচ্ছে মজা। কিন্তু এখন তো উভয় সংকট। 30 তারিখ ওয়াক অফ বিল সংশোধনের প্রতিবাদে রানী রাসমণি রোডে প্রতিবাদ সভা করবে তৃণমূল। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। ভাবছেন তো ওয়াক অফ সংশোধন বিলটা কি? তৃণমূলের রাজনৈতিক ব্যাখ্যায় ভারতে যারা সংখ্যালঘু অর্থাৎ মুসলিমদের প্রতি এই বিল আসলে অবিচার। আর চিন্ময় দাসের গ্রেফতার, সেটা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের প্রতি অবিচার। বাংলাদেশে মাত্র 7% হিন্দু রয়েছে। ও দেশের কোনো দলই কিন্তু হিন্দুদের ভোট ব্যাংক মনে করে না। তার ফলে জানেন তো, হয়তো সেই জন্যই আক্রমণগুলো নেমে আসে এত বেশি করে। আর এখন তো অবশ্য ওই সমস্ত ভোট, গণতন্ত্র, এসবের কোনো বালাইও দেশে নেই। কিন্তু হিন্দুদের এদেশে বিজেপি ভোট ব্যাংক বলে মনে করে, সংখ্যালঘুদের তৃণমূল নাকি ভোট ব্যাংক বলে মনে করে। এই ভাগ বাটোয়ারাগুলো আছে আর কি। ফলে এই ধর্মীয় মেরুকরণের একটা ওখানকার চেষ্টা, তার কোনো রকম প্রভাব এখানকার মেরুকরণের চেষ্টায় প্রভাব ফেলবে না তো? এটাই দুশ্চিন্তা, এটাই আলোচ্য বিষয়। এড়িয়ে যাওয়া যাবে না, জানেন তো, যতই চেষ্টা করুন এটা কিছুতেই এড়িয়ে যেতে পারবেন না। হিন্দু ভোটকে পশ্চিমবঙ্গে একজোট করতে চায় বিজেপি, কিন্তু মুশকিল কি? মুশকিল হচ্ছে আঠাটা কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। জুড়বে যে সবগুলোকে, জুড়বে কি দিয়ে? হরিয়ানা এটা হয়ে গেছে, উত্তরপ্রদেশ হয়ে গেছে, মহারাষ্ট্রেও তো হয়ে গেল, কিন্তু বাংলা কিছুতেই হচ্ছে না। কি কেলেঙ্কারি বলুন তো। আর সেদিক দিয়ে বাংলার বিজেপি নেতারা এই চিন্ময়ের গ্রেফতারিতে উজ্জীবিত হতেই পারেন। কিন্তু দেখুন, এটা তো ঘটনা, 6খানা বিধানসভা সবকটাতে হার এই উপনির্বাচনে, এটা তো একটা ধাক্কা, মন-টন খারাপ থাকারই কথা। ঠিক এই রকম সময় যদি এরকম একটা উপহার হাতের গোড়ায় চলে আসে, কার ভালো লাগবে না বলুন? বাংলাদেশে পালাবদলের পরেই তো সীমান্তে অনুপ্রবেশ নিয়ে ওই শাসক আর বিরোধীদের তরজা শুরু হয়েছে। বিজেপি আজও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করেছে এই নিয়ে। বক্তব্য কি? সীমান্তবর্তী গ্রামগুলোর জনবিন্যাস বদলে যাচ্ছে, এটাই তো তাদের অভিযোগ। এখানে বলছে, এই রাজ্য সংলগ্ন বিহারের অংশে বলছে, ঝাড়খণ্ডে বলছে। দেখুন, এই আশঙ্কাটা কিন্তু অমূলকও নয়, কারণ এর তো বেশ কিছু উদাহরণ এদেশে দেখা যাচ্ছে। মালদার গ্রামে জমি কিনতে এসে এক বাংলাদেশি ধরা পড়েছে। তো কেন, মানে ব্যাপারটা ইম্পর্টেন্ট। অনুপ্রবেশকারী তো বিভিন্ন সময় ধরা পড়ে, ওর ধরা পড়লো, আর কি। কিন্তু
মুশকিল কি জানেন, এই বাংলাদেশি বেমালুম ভারতে ঢুকে পড়ে পরিচয়পত্র সব কিছু বানিয়ে নিয়েছিল, সব কিছু যা যা থাকা উচিত, প্যান আধার ফাদার যা যা হতে পারে আর কি। এবার দেখুন কলকাতায় তো ওই গুলশান কলোনির ছবিটা যখন পরিষ্কারভাবে সামনে এসছে, সেখানেও তো ওই বেআইনি জনবসতি ধরা পড়েছে। বাংলার মধ্যেই এক টুকরো বাংলাদেশ, এ তো সবার সামনে দেখা পরিষ্কার হয়ে গেছে, সবার সামনে 2 লক্ষ মানুষের বাস, তার মধ্যে ভোটার মাত্র 3000। এই অভিযোগগুলো বিজেপি তুলছে বটে, কিন্তু মানুষের মনে তেমন দাগও কাটেনি, এটাও ঘটনা। যদি দাগ কেটেও থাকে সেগুলো প্রকাশ পায়নি, কিন্তু সেটা বৃহত্তর বাংলা যে পায়নি এটা তো নিশ্চিত। কিন্তু যদি ইসকনের সন্ন্যাসী গ্রেফতার হওয়ার ঘটনাটা অনুঘটকের কাজ করে, তাহলে বিষয়টা ছড়াবে। বিজেপি অন্তত সেটা আশা করতেই পারে, কারণ ইসকনের সন্ন্যাসীরা এই সমাজেই মিশে রয়েছেন, বাংলায় বিজেপি মাথা তোলার অনেক আগের থেকে রয়েছেন, তাই না? মায়াপুরে বহু বাঙালি ভক্তের যাতায়াত আছে, সময় অসময় লোকজন চলে যায়, ভালো লাগে, একটা বেশ সহজ ভাব রয়েছে। এবার গুরু ভাইয়ের গ্রেফতারি ইসকনের সন্ন্যাসীরা নিশ্চয়ই সহজভাবে নেবেন না, পলিটিক্যালি কারেক্ট থাকার চেষ্টা করবেন না, নিশ্চয়ই নিজেদের উদ্বেগ লোকাবেন না, নিজেদের উদ্যোগটাও প্রকাশ্যে আনবে। এদের এই উদ্বেগের সঙ্গেই না জুড়ে যেতে চায় বিজেপি, জানেন তো। কারণ ইসকনকে আপন করলে তো শুধু ইসকনের মানে ওই সাধু সন্ন্যাসীরা না, তাদের ভক্তকুলো আপন হয়ে যাবে, এবং তার থেকেও বড় কথা বৃহত্তর হিন্দু সমাজের কাছে একটা বার্তা যাবে। আর এই যে ছোটকে ধরে বৃহত্তর সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা না, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে করতেন। খেয়াল করে দেখুন, মতুয়া সমাজের ভোট ব্যাংককে তো তিনিই আবিষ্কার করেছিলেন, অথচ তার আগেও তা সবার চোখের সামনেই ছিল, পড়েছিল, কেউ দেখেনি। ঠাকুর বাড়িতেও সরাসরি যাতায়াতটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ই শুরু করেছিলেন, কিন্তু হিন্দুত্বের কম্পিটিশনে বিজেপির সঙ্গে হেঁটে ওঠাটা মুশকিল, যায়ও নি সাম্প্রতিককালে, সেটাই বোঝা যাচ্ছে। এবার বিজেপি তো ওই মতুয়া মহাসংঘের সংঘাধিপতিকেই কেন্দ্রীয় মন্ত্রী করে দিয়ে বসে আছে, সবটাই দখল নেওয়ার চেষ্টা। এবার তার ওপর বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ, তা তো শুধু ইসকনের ওপর আক্রমণ নয়, হিন্দুদের ওপর আক্রমণ, এবং এই মতুয়া সমাজের একটা পুরনো ক্ষত তৃণমূলের, তাই উভয় সংকট কিন্তু এই নিয়ে, জানেন তো। ইসকনের সন্ন্যাসী গ্রেফতারির সরাসরি কোনো প্রতিক্রিয়াও তাই দেওয়া যাচ্ছে না, তারা দিচ্ছে না কিছু, কারণ সন্ন্যাসী গ্রেফতারে যে নাগরিক ক্ষোভ সৃষ্টি হবে তার রাজনৈতিক সুফলটা কে পাবে? বিজেপি। আর সন্ন্যাসী ইউরোপের অন্য কোনো দেশে যদি গ্রেফতার হতেন তাহলেও তারা হয়তো মুখটুক খুলতেন, কিন্তু হয়েছেন তো বাংলাদেশে। এবার বাংলাদেশের থেকে অনুপ্রবেশ নিয়ে এমনিতেই এ দেশে এ রাজ্যে একটা অস্বস্তির পরিবেশ তৈরি হয়ে রয়েছে, আর তার উপর সেখানে এখন জামাতের পুতুল সরকার চলছে বলে অভিযোগ। জামাতের বিরুদ্ধে জনমত তৈরি যদি হয়, সেটা যেখানেই হোক, তাহলে তো বিজেপিরই সুবিধে। এবার পশ্চিমবঙ্গ সরকারের একটা জায়গা আছে, এসকেপ রুট যাকে বলে আর কি, বাঁচার রাস্তা, সেটা হলো সমস্যাটা আন্তর্জাতিক, ফলে এটা অন্য পররাষ্ট্র সম্পর্ক বিষয়, এই বলে তারা এড়িয়ে যেতেই পারে। একটা দায়িত্বশীল নাগরিক, দায়িত্বশীল রাজনৈতিক দলের একটা ভাব তারা করতেই পারে। আর ইতিমধ্যেই কিন্তু মাথায় রাখতে হবে যে বিদেশ মন্ত্রক তারা কড়া প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে যত কড়া প্রতিক্রিয়া দেওয়া যায় আর কি, মোটামুটি সেই লেভেলেই প্রতিক্রিয়া দিয়েছে বিদেশ মন্ত্রক। এমনকি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগও সেই বিবৃতিতে তোলা হয়েছে। এবার এইটা আবার কোথাও গিয়ে খানিকটা তৃণমূলের জন্য চাপও হতে পারে, কারণ এক্ষেত্রে বিজেপি টিজেপি তো কোনো ব্যাপার না, এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার, দেশের ব্যাপার। দেশের যে স্টান্স, সেই স্টান্সই তো গোটা দেশের মানুষের এবং সমস্ত রাজনৈতিক দলের হওয়ার কথা। অন্তত পররাষ্ট্র বিষয়ে এটা মোটামুটি লোকজন ফলো করে চলে। এবার তৃণমূল কী করবে বুঝলেন, কিভাবে চাপগুলো বিভিন্ন দিক থেকে ঘুরে ঘুরে আসে, মানে যেখান দিয়ে হয়তো আপনি মনে করছেন এসকেপ রুট, সেই জায়গাটাই খানিকটা দূরে গিয়ে দেখলেন একদম ডেড এন্ড হয়ে গেছে, সামনে দেওয়াল তোলা। আর আরও একটা জিনিস খেয়াল করুন, কেন্দ্রীয় সরকারের ওই বিবৃতির পরেই শুভেন্দু অধিকারীর মনে হচ্ছে তিনি গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন, তিনি বেহালায় মশাল মিছিল করেছেন,
বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচি পর্যন্ত ঘোষণা করে দিয়েছেন। এবার এই কর্মসূচি সেটা মানে যে বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের ব্যাপারটা আর কি, এটা আবার পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষে কিন্তু বেশ অস্বস্তিকর, কারণ হাই কমিশনের নিরাপত্তাও বজায় রাখতে হবে, আবার বাধা দিতে গিয়ে যদি কোনোভাবে বাড়াবাড়ি হয়ে যায় তাহলে বিজেপি বলবে সন্ন্যাসী গ্রেফতারির বিরোধিতায় বাধা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় তারা বিন্দুমাত্র চিন্তিত নন, বরং কোনো রকম সহমর্মিতাই নেই তাদের। তার মানে জামাত সরকারকে সমর্থন করছে তৃণমূল, এই অভিযোগটা তোলার সুযোগ পেয়ে যাবে বিজেপি। ওই বললাম ইংরেজিতে একে বলে ক্যাচ 22 সিচুয়েশন, আর বাংলায় ওই ডাঙায় বাঘ জলে কুমির। বাংলাদেশে যা হচ্ছে সেটা আসলে খুব ভালো হচ্ছে না। আমাদের এই পশ্চিম বাংলার বাসিন্দা প্রত্যেকেরই কম বেশি বাংলাদেশ সম্পর্কে একটা অন্য আবেগ রয়েছে, সেই আবেগের জায়গাটা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধর্ম, জাত, খাবার, পোশাক ইত্যাদির ভিত্তিতে যে বিভাজনের চেষ্টা হচ্ছে, এই বিভাজন বাংলাদেশের মানুষকে আরও খারাপ পরিস্থিতির মধ্যে ফেলবে এবং এপার বাংলায় বিজেপিকে আরও বেশি উৎসাহিত করবে, এইটুকু বলা যায়। চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। দেখুন, আমরা মানুষের পাশে আছি। বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। বাংলাদেশ রিসেন্টলি মানে এর আগে যে সরকার ছিল তারা ধর্মনিরক্ষার পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছিল। ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতন অন্ধকারে চলে যেতে হবে। সুতরাং এটা আমাদের কাম্য নয়। হঠাৎ করে এটা হয়েছে, এটা অত্যন্ত দুঃখের, এবং এখন যা হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের। তৃণমূল করবে না, এরা মুসলিম লীগ 2, আমরা করব। ভারতীয় জনতা পার্টি 6-0 হেরেছে। রুটি কাপড়ার মাখানের রাজনীতি তারা করেন না, ফলে মানুষকে বিভ্রান্ত করতে এই ধর্ম, হিন্দু এইগুলো হচ্ছে তাদের একমাত্র অস্ত্র, সেইগুলো করার চেষ্টা করেন। বাংলার মাটিতে এগুলো কোনো অবস্থাতেই এই রাজনীতি, ধর্মীয় ভেদাভেদের রাজনীতি সফল হবে না। সুতরাং একটা বিষয় তো পরিষ্কার, রাজনৈতিক দলগুলোর মেন উদ্দেশ্য তাদের জানমাল রক্ষা করা। এবার তাদের জানমাল কি? ভোট। এই ভোটের অঙ্কটা যেভাবে যে মেলাবে তারা সেই লক্ষ্যে নিজেদের বক্তব্যগুলো রাখেন। বাইরে অ্যাকচুয়ালি কি হলো না হলো এবং সাধারণ মানুষের কি হলো না হলো তাই না কারোরই খুব একটা মাথা ব্যথা থাকে না, এটা খুব পরিষ্কার। এবার আমাদের মানে সাধারণ মানুষ, আমাদের জানমালের রক্ষাকর্তাকে, ওটার তো আদৌ কোনো রক্ষাকর্তা আছে কি না সেটাই সব থেকে বড় প্রশ্ন, তাই না? এবং এই সমস্ত ক্ষেত্রে আলটিমেটলি একটা জিনিসই তো সত্যি, আমাদের নিজেদের যা কিছু আছে সেটা আমাদের নিজেদেরই রক্ষা করতে হবে। সেটা রক্ষা করার জন্য আমরা কোন দিকে তাকাতে পারি? ওই যেহেতু একটু মানে গোটা বিষয়টার মধ্যে একটা বিষয় সম্পত্তি ব্যাপার আছে, তো তাই যারা ধনকুবের, যারা একটু পুঁজিবাদী, পুঁজিপতি এই রকম ব্যাপার স্যাপার যাদের আছে তাদের পরামর্শটা এক্ষেত্রে নেওয়াটা না খুব যুক্তিযুক্ত ব্যাপার। যারা যে ব্যাপারে অভিজ্ঞ আর কি, তারা তো সেই ব্যাপারেই আমাদের পরামর্শ দিতে পারেন, এই সেই পরামর্শ নিলে লাভ হবে। এরকমই একজন ধনকুবের হচ্ছেন ওয়ারেন বাফে। ভদ্রলোক, প্রাজ্ঞ মানুষ, এবং এটার ওনার একটা জিনিস সত্যি শিক্ষণীয়, সেটা হচ্ছে ধনকুবের, এটা সত্যি, কিন্তু অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন এবং শুনলে অবাক হবেন, মোবাইল পর্যন্ত ব্যবহার করেন না। গোটা বছরে তার নিজের কোম্পানি তার কাছ থেকে 2টো মাত্র মেল পায়, মালিকের কাছ থেকে 2টো মাত্র মেল। ভাবা যায় গোটা বছরে এইভাবে উনি পুরো বিষয়টা চালান আর কি। ওই একটা ক্রিসমাসে তাদের উইশ করেন আর একটা নববর্ষে উইশ করেন, এছাড়া আর অন্য কোনো মেল টেল পাঠান না, এই সমস্ত ধারই ধারেন না। তাই যে গেছে তার ব্যক্তিগত লাইফস্টাইল নিয়ে অন্য একদিন গল্প করা যাবে। এই ধনকুবের ওয়ারেন বাফের 2টো উক্তি খুব স্মরণীয়। প্রথম পরামর্শ, 2 পা ডুবিয়ে নদীর গভীরতা মাপতে যেও না, তার মানে সব টাকা একবারে লগ্নি করে দিও না। আর দ্বিতীয় উক্তি, একটা নৌকায় ভরসা করে নদী পেরোতে যেও না।
তার মানে একটা উপার্জনের ওপর ভরসা করো না, মূল উপার্জনের পাশাপাশি সাইড ইনকামের ব্যবস্থা করো, কোনো আলস্য দেখিও না ব্যাপারে, তবে ঠিকঠাক চলবে। একটা ডুবলেও আরেকটা দিয়ে বেঁচে থাকতে পারবে। দেখুন, বিরোধী দলনেতা বাফেটোলজি পড়েছেন কিনা জানি না, তবে তিনি শুধু ইসকনের ভরসায় থাকতে চান না, জানেন তো, এটা বুঝতে পারছি। এটা তাদের পছন্দের সাবজেক্ট, কিন্তু পছন্দের সাবজেক্ট আছে বলে অপছন্দের সাবজেক্টকেও ইগনোর করছেন না, অগ্রাহ্য করছেন না। দেখবেন যখন ওই আপনি ব্যায়াম করতে যাবেন না, ঠিক করেছেন, একটু রেগুলার ব্যায়াম ট্যায়াম করে শরীরটাকে তন্দুরস্ত করবেন, শক্তপোক্ত বানাবেন, শরীর ওই কী সব 4 প্যাক 5 প্যাক 6 প্যাক কী সব বানায় আর কি, মানে মোদ্দা কথা আপনার শরীর যাতে প্যাক প্যাক করে তার ব্যবস্থা করবেন। এই জায়গায় যারা জিমের ট্রেনার তারা কি বলে জানেন, ধরুন আপনি পুশ আপ দিচ্ছেন, ওই 10খানা দেওয়ার পর যখন দেখছেন আর আপনার শরীর চলছে না, অর্থাৎ ওই যতটা ম্যাক্সিমাম দেওয়ার সেটা দিয়ে ফেলেছেন, তারপর যে পুশ আপটা আপনি দেবেন অ্যাকচুয়ালি সেটাই আপনার উপকারটা করবে। এই জায়গাটাতে কোথাও গিয়ে মনে হচ্ছে শুভেন্দু অধিকারী একদম ওই পদ্ধতিতে চলা মানুষ। ওই বললাম যে ইসকনটা তার জন্য বেশ সহজ সরল সাবজেক্ট, পছন্দের সাবজেক্ট, কিন্তু অপছন্দের সাবজেক্ট তাকেও দূরে ঠেলে রাখছেন না। তাই তিলোত্তমার ইস্যুকেও তিনি আপন করে নিতে চান ওই বাফের পরামর্শ মেনে। দুটো নৌকো, হ্যাঁ, নদীটা পেরোবেন কিনা সেটা তো 26-এ বোঝা যাবে, কিন্তু তিনি কিন্তু ওই প্র্যাকটিক্যাল যারা অত্যন্ত এ ব্যাপারে বিজ্ঞ প্রাজ্ঞ তাদের পরামর্শ মেনেই চলছেন। ওই বলে না, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, একদম সেই লাইনে নিয়েছেন। তিনি কি বলেন, হ্যাঁ তিনি কি বলেন বলার থেকে আগে বলা ভালো সাধুরা কি বলেন। তারা কি বলেন, বলেন লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। তাই অতীতের লজ্জা আর ঘৃণা এই দুটোকেই মনে হচ্ছে শুভেন্দু অধিকারী ভুলে যেতে পারেন, জানেন তো, ভুলে যেতে চান। কেন, ওই কিছু তো হবে তাহলে। এবার আপনি প্রশ্ন করবেন যে লজ্জা কিসের, লজ্জা কম কি ছিল? স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের ওই অভিযান চলার সময় বিজেপি অফিসে ঢুকতে গিয়েই তো গো ব্যাক শুনেছিলেন অগ্নিমিত্রা পাল, এটা কম লজ্জা? ঘৃণা? জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা সচেতনভাবে বিজেপির ছোঁয়াচ এড়িয়ে চলছে দেখে বিজেপি নেতাদের বিতৃষ্ণা কি কম জন্মেছিল? এই বিতৃষ্ণায় মুখ দিয়ে 2-4টে কথা কি সেই সময় বেরিয়ে যায়নি, মনে আছে? আপনারা অনেক বিড়ালকে বাঘ বানিয়ে দিয়েছেন গত 2 মাসে। কিছু লোকের একটা ব্যামো ধরেছে, টিভিতে থাকতেই হবে। আমাদের পূর্ণ সমর্থন আছে, যতক্ষণ রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আন্দোলন থাকবে, পতাকা ছাড়া আন্দোলন থাকবে, সেকু মাকুদের ফাঁদে পা দেবেন না। বাম এবং অতি বাম যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে কলকাতায় স্লোগান দিয়েছিলেন, তারা এই আন্দোলনের অপমৃত্যু ঘটিয়েছেন। আমার বোনের মৃত্যুকে নিয়ে যারা রাজনীতি করেছিলেন তাদের বিরুদ্ধে নৈহাটির মানুষ রায় দিয়েছে। এই আরজি করকে কেন্দ্র করে যারা মিথ্যার রাজনীতি, কুৎসার রাজনীতি, বিকৃত রুচির রাজনীতি করেছে, এই সিপিএম এগুলোকে চিনে রাখুন। মানে মোদ্দা ব্যাপার হচ্ছে বাকি তৃণমূলের বক্তব্যগুলো তো সহজাত, কারণ তারা নিজেদের দিকে পুরো আন্দোলনটাকে টেনে নিয়েছিলেন এবং পুরোটা গায়ে মেখে নিয়েছিলেন, ফলে তারাই নিজেদের প্রতিপক্ষ বা ওই আন্দোলনটাকে নিজেদের প্রতিপক্ষ বলে ধরে নিয়েছিলেন। কিন্তু বিজেপি, শুভেন্দু অধিকারীর আগের বক্তব্যগুলো, সেগুলো তো ভেতরের রাগটা, বা রাগ কেন, একদম প্রায় ঘৃণার মতো এই পর্যায়ে ব্যাপারটা চলে গেছিল, সেগুলোই তো এখন তিনি কাটিয়ে উঠেছেন বলে মনে হচ্ছে। বাকি ছিল ভয়। ভয়টা কি? পা বাড়িয়ে যদি ফের গো ব্যাক শুনতে হয়, বামেরা যদি আবার আন্দোলন হাইজ্যাক করে নেয়। দেখুন, বিধানসভা উপনির্বাচনের ফল দেখে এখন বিজেপি বোধহয় নিশ্চিন্তে, তারা বুঝতে পারছে যে ভরসা পাওয়ার জায়গা তৈরি হয়ে গেছে, কারণ বাম এরা তো মানে শূন্য ছিল, শূন্যই আছে। হ্যাঁ, এটা ঘটনা, বিজেপিও তারাও হেরেছে, কিন্তু বামেদের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, বিজেপির কিন্তু সব জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়নি। তা এবং তাদের মানে পজিশনটা ওই পরাজিতদের মধ্যে ভালো, মানে ধরতে হবে পরাজিতদের মধ্যে বিজেপি জয়ী, অতএব এগোনো যায়। কিন্তু কোন দিকে?
ডাক্তারদের দিকে তো কিছুতেই নয়, যতই আপনি বাকি সব ছেড়ে দিন, লজ্জা ঘৃণা ভয় যাই ছাড়ুন, ডাক্তারদের দিকে কোনো মতেই নয়। তাই জন্যই বোধহয় তিলোত্তমার বাবা মাকে কাছে টেনে নিয়েছে পদ্ম পার্টি। সন্তানহারা মধ্যবিত্ত দম্পতি মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলেন, মেয়ের অন্ত্যেষ্টির জন্য খরচটা পর্যন্ত করতে দেয়নি রাষ্ট্র। সেই দম্পতি মেয়ের বিচারের দাবিতে বাজ বিচার তো করবে না, এটাই তো স্বাভাবিক। যেখান থেকে ডাক পাবে, যেখান থেকে খড়কুটো পাবে, সেখানেই তো আঁকড়ে ধরবে। আর যত দিন যাচ্ছে সেই খড়কুটোগুলো ধরার মতো খড়কুটোগুলোও তো হাতের সামনে থেকে মনে হচ্ছে সরে যাচ্ছে, তাই না? আপনারাই বা যারা যারা রাস্তায় নেমেছিলেন তারাও কি খুব ভরসা পাচ্ছেন? দেখুন, আজ তিলোত্তমার বাবা মাকে বিধানসভায় নিয়ে গেছিলেন বিজেপির সজল ঘোষ। শুভেন্দু অধিকারীর ঘরে বিজেপির সব বিধায়ক ওই হতভাগ্য মা বাবার সাথে দেখা করে, পাশে থাকার আশ্বাস দেন। তিলোত্তমার মা আর বাবা পরে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গেও দেখা করেছিলেন। তার মানে সব বিরোধী পক্ষের সঙ্গেই দেখা করেছেন তারা। লক্ষ্য বিচার, তাদের মেয়ের জন্য সুবিচার, অর্থাৎ তাদের বিচার চাই আর বিরোধী রাজনীতির প্রচার চাই। হাতিয়ার কিন্তু ওই একটাই, তিলোত্তমা আন্দোলন। সিবিআই বলেছে গভীর ষড়যন্ত্রের ব্যাপার আছে, নিশ্চয়ই সেটা দেখছে বলেই বলেছে, কোনো ক্লু নিশ্চয়ই তাদের কাছে আছে। সিবিআই চেষ্টা করছে সেটাকে বের করার। সে সাপ্লিমেন্টারি চার্জশিট যদি আমাদের কোনো রকম পছন্দ না হয়, মানে ঢিলাঢালার চার্জশিট একটা চলে আসে, তখন আমাদের বাধ্য হয়ে আন্দোলন করতে। আন্দোলনই একমাত্র রাস্তা সঠিক বিচার কেড়ে আনার জন্য। এবং তারাই তো সিবিআই চেয়েছিলেন, তাহলে এবার কোথাও না কোথাও তো দাঁড়াতে হবে। আজকে সিবিআই তারা মানতে পারছে, তো সিবিআই কার? কেন্দ্রীয় সরকারের। বিজেপি কার? কেন্দ্রীয় সরকারের। আমরা আজকে সব বিজেপি ওনার কীর্তিমাত্রীদের সামনে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি, অঙ্গীকার করছি যে আমরা জনতা দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য নির্মম বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না। যে বিচার ব্যবস্থাতে এই মুহূর্তে আমাদের কোনো হাত নেই, সিবিআই তদন্ত করছেন, সুপ্রিম কোর্টের হাতে কেস আছে, এখানে সেখান থেকে বিচার হবে। এর বিচার তো দেওয়ার ক্ষমতা আমাদের নেই, একদম পলিটিক্যাল এজেন্ডা এটা। সিবিআই তদন্ত চলছে, সিবিআই চার্জশিট দিয়েছে, বিচার হচ্ছে, তাতে আস্থা না রাখতে পেরে বিজেপির কাছে আসা, এটা তো স্ববিরোধিতা। তিলোত্তমার ঘটনার বিচারের জন্য যারা লড়াই করবেন সেটা খুবই ভালো জিনিস, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এলেন, উত্তর 24 পরগনায় মিটিং করতে গেলেন, তাও তিলোত্তমার বাবা-মার সাথে দেখা করলেন না কেন? এই প্রশ্নটা কিন্তু আজকে সাধারণ মানুষ জানতে চাইছেন, কারণ তিলোত্তমার বাবা মা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন দেখা করার জন্য। আমি তিলোত্তমার বাবা মার কথাগুলো শুনছিলাম, আর তারপরেই ওই কুণাল ঘোষ আর শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্যটা রাখছিলাম। শুধু একটা অদ্ভুত জিনিস মনে হচ্ছিল, জানেন তো। ওই তিলোত্তমার বাবা মা বলছিলেন যে যদি তারা দেখেন যে সিবিআই এর ওই সাপ্লিমেন্টারি যে চার্জশিট সেটাতেও ঠিক মতো কোনো তাদের মনোমতো আর কি, তাদের যদি কোথাও গিয়ে মনে হয় সেটা ঢিলে ঢালা, তাহলে তারা আন্দোলনে নামবেন। আন্দোলনই তখন একমাত্র রাস্তা সুবিচার পাওয়ার। কাদের বিরুদ্ধে আন্দোলনে নামবেন? ওই সিবিআইয়ের বিরুদ্ধে। এটাই তো দাঁড়াবে তাহলে। আর শুভেন্দু অধিকারীরা তারা এখন পাশে রয়েছেন, কিন্তু ওই সিবিআইকে তৃণমূল কি বলেন, মানে কুণাল ঘোষরা কি বলেন? বিজেপির হাতের রাজনৈতিক অস্ত্র, তাই তো বলেন, কেন্দ্রীয় সরকারের অস্ত্র, তাদের বিরুদ্ধে সেগুলোকে লেলিয়ে দেওয়া হয়। এবার যদি সিবিআইয়ের বিরুদ্ধে তিলোত্তমার বাবা মা মুখ খোলেন, আজকে যে তিলোত্তমার বাবা মাকে সামনে দাঁড় করিয়ে তোপ দাগছেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়রা, সেদিন তারা কি করবেন? এটা কিন্তু তাদের ভেবে দেখার মতো একটা সিচুয়েশন হয়ে যাবে, জানেন তো। যাই হোক, কিন্তু আজকের ঘটনাটা কি? আজকে তো দেখলেন তিলোত্তমার বাবা মা বিধানসভায় গেলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন। কি বার্তা পেলেন? যে আন্দোলনের কৃতিত্ব বামেরা ভোগ করছিল, সেই আন্দোলনে দেরিতে হলেও কি তাহলে ভাগ বসাতে চাইছে বিজেপি? এটাই কি আজ বোঝালেন শুভেন্দু অধিকারী? আসল রাজনৈতিক বক্তব্য কি এটাই? আরজি কর আন্দোলনে বাম আর অতিবামের চক্রান্ত, এটা তৃণমূল বলায় বিজেপির যে রাজনৈতিক ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণে কি আস্তে আস্তে এগোচ্ছেন বিরোধী দল নেতা? দেখুন খেয়াল করে,
সবাই বলেছেন, সব পক্ষ বলেছেন, মানে বিজেপি, তৃণমূল, তারা সবাই বলেছেন এই আন্দোলন জনবিচ্ছিন্ন, এই আন্দোলন বিপদগামী, এই আন্দোলনের পেছনে বামতি বামরা রয়েছে, এই আন্দোলনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এতে আমাদের কারোর কিছু নেই। এতে এই বিধানসভার এই উপনির্বাচনগুলোর ফল বেরোনোর পর তো বলেছিলেন, দেখাই তো গেছে এর কোনো প্রভাব নেই। প্রভাব যদি একদম নাই থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ওই 1000 জন ডাক্তারের সাথে জনসংযোগে বসার কর্মসূচি নিতেন? আর প্রভাব যদি একদম নাই থাকে তাহলে শুভেন্দু অধিকারীও কি তিলোত্তমার বাবা মার সঙ্গে দেখা করে বার্তা দেওয়ার চেষ্টা করতেন? দেখুন, একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন যে শুভেন্দু অধিকারী, যে এ বামেরা যদি আন্দোলনের পেছনে থেকেও থাকেন কিছু তো হয়নি, ফলে ওই পর্যায়টা ভুলে যান, ওই আন্দোলনটা ফ্লপ। এখন সুবিচার পাওয়ার আন্দোলন, সেই আন্দোলনে পরিবারের পাশে তারা রয়েছেন, অর্থাৎ বিজেপি রয়েছে। এটাই কি বোঝালেন শুভেন্দু অধিকারী? দেখুন, বিরোধী দল নেতা যদি এত বড় বার্তা দিতে পারেন তাহলে তো তৃণমূলকেও কিছু না কিছু বার্তা দিতে হয়, তাই না? এবার তাদের যে ওই একই লাইনে বার্তা দিতে হবে এরকমও তো কথা নেই। মোদ্দা ব্যাপার হচ্ছে সবাই কিন্তু ওই 2026-এর হুইসেল শুনতে পাচ্ছে। সুতরাং সবাই নিজের মতো করে নিজেদের জায়গাটা বা নিজেদের বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে। মানুষের কাছে পৌঁছতে হবে, বৃহত্তর মানুষের কাছে, এটাই তো লক্ষ্য। এই যে আজ নৈহাটির বড় মার মন্দিরে পুজো দিতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটাকে তার কাছে অত্যন্ত স্বাভাবিক, তিনি এগুলোই করে থাকেন। কিন্তু এর মধ্যে আবার অন্য একটা রাজনৈতিক জায়গাও সবাই দেখতে পারেন। বিরোধীরা বলতেই পারেন যে মতুয়াদের বড় মায়ের পর আরও একজন বড় মা পেলেন মুখ্যমন্ত্রী, যার দরজায় দাঁড়িয়ে তিনি বলেছেন তিনি মা মাটি মানুষের প্রতিনিধি। বড় মাকে আপনাদের সবার হয়ে আমি তো পুজো দিয়ে এসেছি, আপনাদের সকলের হয়ে তো প্রণাম জানানো হয়নি, নিশ্চয়ই জানিয়েছি। কি করে বলুন তো? আমি কি যেখানেই পুজো দিতে যাই আমায় জিজ্ঞেস করে আপনার গোত্র কি, কি নামে, কি গোত্রে পুজো দেবেন? আমি বলি আমার গোত্র একটাই, মা মাটি মানুষ। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি শুধু তৃণমূলের জন্য পুজো দিলেন, নাকি তিনি সারা রাজ্যের অভিভাবক হিসেবে সবার মঙ্গল কামনা করলেন? এবার উত্তরটা নির্ভর করছে কে কিভাবে মুখ্যমন্ত্রীর আজকের নৈহাটি সফরকে দেখবেন তার ওপর। মা মাটি মানুষকে যদি তৃণমূলের স্লোগান হিসেবে দেখেন তাহলে মনে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে পুজো দিলেন। আর যদি মা বলতে বাংলার সমস্ত মা, মাটি বলতে বাংলার মাটি, আর মানুষ বলতে বাংলার মানুষের কথা ভাবেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই সারা রাজ্যের মঙ্গল কামনা করে পুজো দিয়েছেন বলে ভাবতে পারেন। এবার যদি সমস্ত মায়ের জন্য পুজো দেন, সমস্ত মানুষের জন্য পুজো দেন, এই তিলোত্তমার পরিবারও তো তার মধ্যে ইনক্লুডেড, তার মানে তাদের জন্য মুখ্যমন্ত্রী পুজো দিয়েছেন বলে ধরতে হবে। এই জায়গাটাই না, এই মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা কথার কিছু না কিছু সুদূর প্রসারী ইঙ্গিত থাকে, গুরুত্ব থাকে। মা মাটি মানুষ, এই তিনটে শব্দকে যে যেভাবে খুশি ব্যাখ্যা করতে পারেন, যেভাবেই বিশ্লেষণ করুন, কিন্তু তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য পূরণে কোনো অসুবিধা হবে না। আরও একটা জিনিস আছে, আজ নৈহাটির বড় মায়ের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এটাও কি কম বড় বার্তা নাকি? বড় এবং ছোটর মধ্যে মান অভিমান বা মতের অমিল, এগুলো তো যে কোনো পারিবারিক সম্পর্কের একটা অলংকার, তাই না? হয়তো সবসময় থাকে, সব পরিবারে থাকে, হয়ও তেমন মিটেও যায়। এক্ষেত্রেও যে আলাদা কিছু নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাকে পাশে নিয়ে একসঙ্গে পুজো দিয়ে এবং একসঙ্গে সবার মঙ্গল কামনা করে, সেটাই কি বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী? দেখুন, গতকাল তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন, সেই বৈঠকে কিন্তু তিনি এটাও বলে দিয়েছিলেন আলাদা আলাদাভাবে নয়, দলের সবাইকে এক হয়ে চলতে হবে। এক হয়ে চলা মানে বিভেদ থাকলে তবেই তো ঐক্যের প্রশ্ন। এবার একতা থাকলে আর আলাদা করে একজোট করার কথা বলতে হবে কেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সবাইকে এক হয়ে ভাবতে বা চলতে বলছেন, তখন তো যে কেউ ধরে নেবেন যে
তৃণমূলে সবাই একরকম ভাবেন না, সবাই একসঙ্গে চলেন না, যে যার মতো চলেন। নিশ্চয়ই এই জন্য কোনো সমস্যা হচ্ছে, যে সমস্যাগুলো আগামী দিনে তৃণমূলকে সমস্যায় ফেলতে পারে। এর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে বের করে নিয়ে আসতে চাইছেন। খুব স্পষ্ট এবং সহজ সরল বার্তা, মানে রাজনৈতিক যে জট থাকে আর কি, প্যাচ পয়জার থাকে, তার অনুপাতে তো এটা খুব সহজ সরল বিষয়, পরিষ্কার, আপনাদের বুঝতে কোনো অসুবিধেই নেই। কিন্তু এরপরেও একটা জায়গা তো অস্পষ্ট রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন এমন বার্তা দিতে হলো, কেন এই সব জায়গায় মনে হচ্ছিল যে দলটার মধ্যে সব ঠিকঠাক নেই। এই পরিস্থিতি কি আপসে তৈরি হয়েছে, মনের ভ্রম, নাকি এই পরিস্থিতি কেউ তৈরি করে দিয়েছে? মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। আমি অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমে সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো। একে একে 2 হয় আর 2 2 4। আশা করি যে এ নিয়ে কারোর কোনো সন্দেহ বা অভিযোগ নেই। যদি না থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি যে অভিষেক, তা নিয়েও তো কোনো সন্দেহ থাকার কথা না। এটা তো স্বতঃসিদ্ধ, অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়, তাই না? এবং শুধু এই বিষয়টা যে জানা বা বোঝা সবার হয়ে গেছে তা না, এটা যে সময়ের অপেক্ষা, এটাও তো সবাই জানেন। প্রশ্নটা হচ্ছে কেউ কেউ কি কাউন্টডাউনটা শুরু করে দিয়েছে। দেখুন, সমঝদারো কে লিয়ে ইশারাই কাফি হ্যায়, এই হুমায়ুন কবিরের বক্তব্যটা শুনলেন, সেইখান থেকে কি কেউ কিছু কিউ নিয়ে নিয়েছেন? মানে সব বিষয়টা জানা হয়ে গেলেও কবে কাজটা হবে এবং কিভাবে হবে তাই নিয়ে কি একটা প্রশ্ন দানা বাঁধছে, এবং তা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে। সেই মতামতগুলোর মধ্যে আবার বা মতামতগুলোর পেছনে আবার কোনো সুনির্দিষ্ট অঙ্ক বা উদ্দেশ্য আছে। দেখুন, এই প্রশ্ন যত উঠবে ততই কিন্তু এই প্রশ্নের নিরসন করাটা খুব জরুরি হয়ে যাবে। এই ধরুন কুণাল ঘোষ, তিনি যেরকম মনে করেন 2036-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। আবার কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শাহনওয়াজ মণ্ডল মনে মনে এখনই হয়তো অভিষেককে মুখ্যমন্ত্রী বলে ভেবে ফেলেছেন, সেজন্যই মাসখানেক আগে একটা সভায় 2বার অভিষেককে ওই আমাদের মুখ্যমন্ত্রী বলে ফেলেছিলেন আর কি। পরে যদিও বলেছেন মুখ ফসকে গেছিল, তবুও যে কথাটা মুখ ফসকে বেরিয়ে গেছে সেটাকে তো আর গিলে ফেলা যায় না। মনে ছিল সেই জন্যই হয়তো বেরিয়ে গেছে, ওটা থেকেই গেছে। ঠিক যেরকম হুমায়ুন কবিরের কথাটাও রয়ে গেছে। হুমায়ুন কবির কি চেয়েছেন? 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হন উপমুখ্যমন্ত্রী। পুলিশ দপ্তরটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিতে বলেছিলেন। এটার পেছনে আবার একটাই শুধু মানে টুইস্ট আছে আর কি, পুলিশ দপ্তরটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা খর্ব করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ট্রান্সফার করতে চেয়েছিলেন। তার মনে হচ্ছে হয়তো ছোট্ট চাওয়া, এবং তার মনে হচ্ছে হয়তো এটাই যথার্থ চাওয়া, অত্যন্ত যুক্তিযুক্ত একটা কথা তিনি বলেছেন। কিন্তু তার এইটুকুনি চাওয়াও ফিরহাদ হাকিমের পছন্দ হয়। এবার প্রশ্ন হচ্ছে যে কেতুগ্রামের বিধায়ক যেরকম মুখ ফসকে অভিষেককে মুখ্যমন্ত্রী বলেছিলেন, হুমায়ুন কবির তো তেমন মুখ ফসকে বলেননি। তাহলে হয় তিনি ভেবেচিন্তে কথাটা বলেছেন, আর নয়তো অনেক চিন্তা ভাবনা করে তাকে দিয়ে কথাটা বলানো হয়েছে। এবার তার এই কথাতেই তো তৃণমূলের বিভেদটা পরিষ্কার হয়ে গেছে। ফিরহাদ হাকিমের মতো রাজ্য মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য যে এখনই অভিষেককে মন্ত্রিসভায় চান না, সেটাও তো হুমায়ুন কবিরের কথার পরিপ্রেক্ষিতে তার দেওয়া ওই রিয়াকশনের মধ্যে দিয়ে স্পষ্ট হয়েছে। মানে দুটো সুস্পষ্ট অবস্থান এবং বিপরীতমুখী, উল্টো দিকে এই টানের ফলে মাঝখানে কি চিন ধরবে, এই ইঙ্গিতটা বুঝতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অত্যন্ত দুঁদে
পলিটিশিয়ানের কি কোনো রকম কোনো সমস্যা হবে? শুধুমাত্র এই কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে একসঙ্গে থাকার বা একসঙ্গে রাখার বার্তা দেওয়ার কথা ভাবতে হলো, নাকি এটা একটা ধাপ? এর আগে আরও কয়েকটা ধাপ পার করার পরেই তৃণমূল নেত্রীর এই কথাগুলো বলতে হয়েছে, এটাও তো ভেবে দেখার বিষয়। খেয়াল করে দেখুন, উপনির্বাচনের রেজাল্ট বেরোনোর পর তৃণমূলের জেলা সংগঠনে রদবদল করবেন বলে জানা গেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন, এটাই শোনা গেছিল। তার তৈরি যে তালিকা সেটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পর্যন্ত পৌঁছে গেছিল, এখনও জমাই পড়ে আছে। গতকাল তৃণমূলের সাংগঠনিক খোলনলচে কিছুটা বদলেছে। প্রথমত, ওই শৃঙ্খলা রক্ষার জন্য ত্রিস্তরীয় কমিটি তৈরি হয়েছে, আর দ্বিতীয়ত তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, সাংসদ মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং 2 মন্ত্রী মানস ভুঁইয়ার, জাভেদ খানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা প্রত্যেকে বয়সে প্রবীণ। এবং তৃতীয়ত, তৃণমূলের জাতীয় এবং রাজ্য স্তরে মুখপাত্রদের তালিকাটা নতুন করে তৈরি করা হয়েছে, যে তালিকায় জাতীয় স্তরের বক্তা হিসেবে, জাতীয় স্তরের মুখপাত্রদের তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা রয়েছে। এবার খেয়াল করে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডেজিগনেশন কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এতদিন তো তার নাম বক্তা হিসেবে আলাদা করে কোনো তালিকায় রাখতে হয়নি, তার পদাধিকার বলেই তো তিনি সব বিষয়ে তাহলে কথা বলার অধিকার রাখেন। কোনো বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলার যতটা অধিকার, অভিষেকও তো ক্রমশ সেই অধিকারটাই অর্জন করছে বলে সবার মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছিল। তাহলে কি এমন হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এভাবে একটা তালিকায় বেঁধে ফেলার দরকার পড়ল? অভিষেককে পুলিশ মন্ত্রী করার যে দাবিটা হুমায়ুন কবির তুলেছিলেন, সেই দাবি কি এক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করলো? ভাবার মতো বিষয়। কিন্তু যিনি স্বতঃসিদ্ধ প্রতিক্রিয়াতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি হবেন, তাকে ঘিরে যারা উচ্চাসা পোষণ করছিলেন তাদেরও কি কোনোভাবে বার্তা দেওয়া শুরু হলো? এই জায়গাটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন হুমায়ুন কবির নিজে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা কেন সেখানে যোগ্যতা কোথায় নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ কোণঠাসা করবে, কোণঠাসা করার চেষ্টা করবে, আর সেটাকে আমরা মেনে নেব? বর্তমানে মুখ্যমন্ত্রীর চারপাশে যারা ক্ষমতা কুস্তিগত করে রাখতে চাইছে তাদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকার হবে, আমি চ্যালেঞ্জ করি। তাদের দিকে ইঙ্গিত নিশ্চয়ই, আমি যাদের দিকে ইঙ্গিত করছি আমি এখনই নাম করব না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেটা সঠিক মূল্যায়ন সময় মতো করেন, তিনার ঠিক বুঝতে পারবেন, তিনি অভিজ্ঞ নেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে তারা আগামী দিনে সাকসেস হবে না। আমার স্ট্যান্ড ক্লিয়ার। নেক্সট ইলেকশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবিরের সঙ্গে ভোট পার্সেন্টেজ আছে না অন্য কারোর সঙ্গে আছে, সেটা প্রমাণ হুমায়ুন কবির নেক্সট ইলেকশনে দেবে। দেখুন, হুমায়ুন কবির কত বড় নেতা, তৃণমূলে তার কতটা ভূমিকা, তার কতটা গুরুত্ব, এগুলো তো পরের বিষয়। হুমায়ুন কবির একজন বিধায়ক, এটা তো মানতে হবে। হুমায়ুন কবিরকে দল দূরে সরিয়েও যে আবার কাছে টেনেছে, এটাও তো মানতে হবে। সুতরাং গুরুত্ব একদম নেই এটা তো বলা যাবে না। এবার তিনি অনেকগুলো কথা বলে যাচ্ছেন, তার একটা বক্তব্যের পরেই এই তৃণমূলে এত বড় একটা ইঙ্গিত দেওয়া হলো কিনা, যেটা দলনেত্রী নিজে দিলেন, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। ফলে তার কথার গুরুত্ব নেই এটা তো বলা যাবে না। এবার হুমায়ুন কবিরের কথাগুলো শুনলেন, আবার তারপরে গোটা বিষয়টা হয়ে যাওয়ার পর নতুন বক্তব্য, এটা কেউ তাহলে গুরুত্ব না দিয়ে থাকা যাবে না। সবই তো বলে দিলেন, বাকি আর কি রাখলেন? শুধু একটা জিনিস বাদ আছে, কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে ভিড় করছেন আর ক্ষমতাটাকে কুক্ষিগত করছেন, আর কারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করতে চাইছেন। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দূরত্বটা, সেটা কারা তৈরি করতে চাইছেন, তাদের নামটা শুধু হুমায়ুন কবির বলতে বাকি রেখেছেন, বাকি সব বলে দিয়েছেন। এবার প্রশ্ন হতেই পারে যে এত কিছু বললেন, তাহলে ওটাই বা বাকি রাখলেন কেন? সত্যি কি বাকি রেখেছেন? বলার ধরনের মধ্যে দিয়েও কি বেশ কিছু
কথাবার্তা বলে দেননি? ওই যে শুনলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে তিনি ভোটে লড়বেন এবং দেখিয়ে দেবেন যে ভোটটা, মুর্শিদাবাদের ভোটটা তার সঙ্গে আছে না অন্য কারোর সঙ্গে আছে। এবার অন্য কারো এটা নর্মাল কোর্সে এই বক্তব্যটা থাকলে মনে হবে এ তো যারা তার বিপক্ষে দাঁড়াবে ভোটে তাদের কথা বলছেন। 2026-এ ভোট, আজকে তিনি বলছেন, সেটা কি আর প্রতিপক্ষের কথা বলছেন? বলার তো ভঙ্গিতে তো পরিষ্কার তিনি কাউকে জবাব দিচ্ছেন। মনে পড়ে যাচ্ছে এর আগে ফিরহাদ হাকিম বিরক্ত হয়ে কি বলেছিলেন, যারা বড় বড় কথা বলছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে একটা ভোটে জিতে দেখাক। সেই কথারই কি জবাব দিলেন হুমায়ুন কবির? প্রশ্নটা এসে যাচ্ছে, কিন্তু এড়িয়ে থাকা যাচ্ছে না। বললাম, ভদ্রলোককে আপনি কোনোভাবেই গুরুত্ব না দিয়ে থাকতে পারবেন না। আরও একটা বিষয় নতুন করে তুলে দিয়েছেন, কালকের বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোণঠাসা? এই প্রশ্নটা তো উঠিয়ে দিলেন। হুমায়ুন কবিরের কথা শুনলে তো মনে হবে যে হ্যাঁ কোণঠাসা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তৈরির চেষ্টা কি চলছে? যেটা বলছিলাম, বলছেন হ্যাঁ চলছে। এবং সব থেকে বড় কথা, হুমায়ুন কবির তো বলছেন যে তিনি এরপর তিনি ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সামনে রেখে লড়বেন। এবার প্রশ্ন তো এখানেও, তার এই মতের শরিক বা এই ভাবনায় বিশ্বাসীর সংখ্যা কি তৃণমূলে বাড়ছে? দেখুন, হুমায়ুন কবির যা যা বলেছেন তার সবকটা লাইন যদি নতুন করে মনে করেন তাহলে একটা জিনিস খুব স্পষ্ট করে বুঝতে পারবেন যে দলে কেন ওই ত্রিস্তরীয় মানে তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি দরকার। কারণ এই যে মানে যা যা বক্তব্যগুলো, এই দল কিন্তু এগুলো শৃঙ্খলা বিরোধী বা শৃঙ্খলা ভঙ্গের সামিল বলে ভাবতেই পারে। যেখানে ত্রিস্তরীয় শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, সেই দলের শৃঙ্খলা হুমায়ুন কবিরের মতো নেতা চ্যালেঞ্জ করার বা ভাঙার হিম্মত রাখেন। বড় ব্যাপার, কিন্তু এই হিম্মত কি তার এমনি এমনি তৈরি হয়েছে, নাকি তিনি জানেন কোনো শৃঙ্খলেই তাকে বাঁধা যাবে না? এটা এই কনফিডেন্সটা তার এলো কি করে? অন্তরালে থেকে কেউ কি চাইছেন যে তিনি শৃঙ্খলা ভাঙুন? নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছেন, যা কর্মসূচি নিয়েছেন সবাই দেখতে পাচ্ছেন। সেখানে এই ধরনের কোনো মন্তব্য করা তিনি যে করেছেন সেটা নিশ্চয়ই আমাদের দলের নেতৃত্ব নজর রাখছেন, তারা এই বিষয়টা দেখছেন। সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দলনেত্রী বা কনসার্ন লিডারশিপ, তাদের কাছে তারা বলতে পারেন এই ধরনের প্রকাশ্য অনভিপ্রেত বক্তব্য, এতে বিভ্রান্তি তৈরি হয়, এগুলো করা উচিত নয়। হুমায়ুন কবিরের মতো কিছু লোকজনকে সেট করা থাকে দুটো কাজে। এক হচ্ছে যে এই অভিষেককে মুখ্যমন্ত্রী করতে হবে, আনতে হবে ইত্যাদি কথা মিডিয়াকে খাইয়ে দিয়ে যাওয়ার, এবং আরেকটা যারা চেষ্টা করা হয়, যেটা গত মুর্শিদাবাদে নির্বাচনের সময় করা হয়েছে, মানুষ ভাগের রাজনীতি যেটা তৃণমূল এবং বিজেপি করে। ও ভাইপোর হয়ে ব্যাট করতে নেমেছে, আবার দিদিকেও ব্যালেন্স করছে। এখন ওরা কি করবে সেটা ওরা ঠিক সিদ্ধান্ত নেবে। খোকাবাবুকে একটু সাইড করার ব্যবস্থা, খোকাবাবুকে সাইড করো, ডিসিপ্লিন একটা ঢপের কথা, ডিসিপ্লিন নামক ঢপের কথা বলে খোকাবাবুকে সাইজ করো, দিদির বিরোধিতা করো, কেউ কথা বলতে না পারে। দেখুন, তৃণমূল যে সব অর্থেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু এটাও তো ঠিক, কোনো পরিস্থিতি চিরকালীন নয়। সময়ের দাবি অনুযায়ী মুলায়ম যাদবের দলে অখিলেশ আসেন, লাল্লু প্রসাদের দলে তেজস্বীর গুরুত্ব বাড়ে, করুণানিধির দলে স্ট্যালিন সর্বেসর্বা হন। কিন্তু সেগুলো তো তখন যখন তার আগের জন একটুখানি নড়বড়ে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো এখনও স্বমহিমায় বিরাজমান, তিনিও তো এখনও এই তৃণমূলের প্রধান শক্তি, বিকল্পহীন মুখ এবং ভোটের মুখ সবটাই আর কি। সে কথাটা বুঝতে পারেননি বলে কি খেসারত দিতে হলো শান্তনু সেনকে? দেখুন, 30শে নভেম্বর ডায়মন্ড হারবারে 1000 ডাক্তারের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠকের কথা, শান্তনু সেনই নাকি তার সমস্ত ব্যবস্থা করেছেন। যে চিকিৎসকরা ওই আরজিকর আন্দোলনের পর শাসক দলের পাশ থেকে সরে গিয়েছিলেন বলে শোনা গেছিল, সেই ডাক্তারদের মধ্যে 1000 জনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসানোর চেষ্টা করে কি দ্বিতীয় ভুলটা করলেন শান্তনু সেন? প্রথম ভুলটা তো হয়েছিল ওই আরজিকর আন্দোলন পর্বেই, হাসপাতালের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন।
আর তারপরেই তাকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এটাতে বিরোধীরা বলেছিলেন শান্তনু সেনের ডানা ছাঁটা গেল। এবার সেটা যদি ডানা ছাঁটা যায়, এটা কি হলো? দুজন ব্যক্তিগত রক্ষী পেতেন শান্তনু, আজ থেকে সেই রক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এবার বিরোধীরা কিন্তু বলতেই পারেন এটা কিন্তু ঝিকে মেরে বউকে শেখানোর একটা চেষ্টা। এই দলটা প্রথম দিন থেকে করেছি, এই দল করতে গিয়ে মার খেয়েছি, এই দল করতে গিয়ে অনেক কিছু ঘাত প্রতিঘাতের সামনাসামনি হয়েছি এবং এই দল করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছি, অনেক থ্রেট কলের শিকার হয়েছি, অনেক অত্যাচারের শিকার হয়েছি এবং বুক চিতিয়ে লড়াই করেছি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে মাথায় রেখে। আমি তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের অনুগত সৈনিক। আমি বিধানসভা নির্বাচনের আগেও এদিক ওদিক উঁকি মারিনি। আমি দলের যখন অসময়ে পাঁচিলের উপর উঠে যাইনি। আমি তৃণমূল কংগ্রেসের সাথে ছিলাম, তৃণমূল কংগ্রেসের সাথে আছি, তৃণমূল কংগ্রেসের সাথে থাকি। খোকাবাবু দলের লোকের উপর হামলা শুরু হয়ে যাবে, কারণ লোক এই শান্তনু সেন আরজিকরের বিরোধিতা করেছিল, সেটা খোকাবাবুর নির্দেশে করেছিল। এটা পুলিশের ব্যাপার, প্রশাসনিক ব্যাপার, আমি যেটা জানি না সেটা আমি কি করে বলবো। দেখুন, এই সমস্ত মানে দলীয় ব্যাপার তো, অভ্যন্তরীণ ব্যাপার, এগুলোর মধ্যে অনেক গূঢ় বিষয় থাকে, জটিল বিষয় থাকে। কিন্তু এর বাইরে যেটা মোটামুটি মনে হচ্ছিল পরিষ্কার বিষয় আমরা দেখতে পেয়েছিলাম, তো ওই নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একের পর এক কাণ্ড। এবং সব থেকে বড় কথা যে কোথাও গিয়ে আমরা দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে টাকার পাহাড়, এই একটা ছবি আমাদের কাছে সব কিছু পরিষ্কার করে দিয়েছিল। তো তারপর আমরা কি দেখেছিলাম, এক গাদা নেতা, তার বান্ধবী, বিভিন্ন চেলা চামুন্ডা সবাইকে ধরে একটা চৌবাচ্চায় ডাম্প করছে সিবিআই ইডি মিলে। কিন্তু মুশকিল কি জানেন, এটা দেখে আবার সেই বিষয়টা মনে পড়ে যাচ্ছে, একটা চৌবাচ্চার দুটো ফুটো, একটা ফুটো আটকাতে গেলে আরেকটা ফুটো দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, অথবা একটা ফুটো দিয়ে জল ঢুকছে আরেকটা দিয়ে বেরোচ্ছে, এভাবেও দেখতে পারেন, যেভাবে খুশি। দুর্নীতির তদন্তে সিবিআই আর ইডির অবস্থা এরকম। আজ হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়েরও জামিন হয়েছে। ইডির মামলা জামিনের পর কোনোভাবে সিবিআই গ্রেফতার করে মুক্তিটা আটকেছে, অথচ এই শান্তনুর বাড়ির থেকেই নাকি 350 চাকরি প্রার্থীর তালিকা মিলেছিল। চার্জশিটে সেই দাবিও করেছিল ইডি। এবার শান্তনুর মতোই কুন্তল ঘোষেরও জামিন হয়েছে। মিডলম্যান যাকে বলা হয়েছিল সেই প্রসন্ন রায়, জীবন কৃষ্ণ সাহা, প্রত্যেকের জামিন হয়ে গেছে। সপরিবারে জামিন হয়ে গেছে অন্যতম কেন্দ্রীয় চরিত্র মানিক ভট্টাচার্যের। এবার সব ক্ষেত্রেই জামিন আটকাতে কম চেষ্টা করেনি ইডি বা সিবিআই, লাভ হয়েছে। তার মধ্যে আবার দেখুন একজন করে পাচ্ছে, কাউকে কাউকে গ্রেফতার করে ঢোকানোর চেষ্টা হয়েছে। এই সদ্য পার্থ চট্টোপাধ্যায়ের আরেক ঘনিষ্ঠকে গ্রেফতার করেছে সন্তুবাবু। কিন্তু এই রকম মানে তারা ধরে ধরে ডাম্প করছেন, আর যদি বেরিয়ে যাচ্ছে, এই বিষয়টা চলতেই থাকে, তাহলে কি মনে হবে? সবাইকেই তো গ্রেফতার করা হয়েছিল প্রমাণ রয়েছে বলে, তাই তো বলেছিল এই কেন্দ্রীয় সংস্থা। কিন্তু তার মানে সেই প্রমাণগুলো আদালতে প্রমাণ করা যায়নি, আদালতে তো প্রমাণটাই আসল। তাই জন্যে সেটা যখন হয়নি, তাই জন্য এরা মুক্তি পাচ্ছে। এবার অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন হয়ে গেছে, তাতে এবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনেরও একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও প্রভাবশালী তকমাটা তার আগে তাকে ঘোচাতে হবে, প্রমাণ টমান কিছু না থাক, এই প্রভাবশালী ব্যাপারটা নিয়ে তো আর প্রমাণ করার বিষয় নেই। এই একটাই প্লাস পয়েন্ট আর কি এই ডিসিবিআইয়ের কাছে। আমাদের শুধু একটাই প্রশ্ন, জানেন তো, প্রশ্নটা এখানে, আপনার আমার কোটি কোটি টাকা আর আপনার আমার বাড়ির ছেলেপুলেদের চাকরিগুলো কে নিল, আর তাতে কে কে বখরা পেল, বিপুল পরিমাণ টাকাগুলো কোথায় লুকিয়ে রইল, এগুলো যদি নাই জানা যায়, তাহলে এত তদন্ত খেলে লাভ কি বলুন তো? একটা জিনিস মনে হচ্ছে জানেন তো, এই যে যাবতীয় কিছু দেখছি না, এতে লাভ শুধু এক জায়গাতেই হচ্ছে, কিসে? রাজনীতিতে। লোকসান সেটা আর আলাদা করে কি বলবো, ওটা তো শুধু আপনার আমার মানে সাধারণ মানুষের ভবিতব্য। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।